সুধীর দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা লাইভে আমার অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিকতা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শক, কিন্তু আমি যদি কন্টিনিউয়াসলি বলি আমাদের দেশ একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে, এই কথাটা আপনারাও যেমন বুঝেন আমরাও তেমন বুঝি। বাংলা একটা কথা আছে, রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন যারা জনগণের রক্ষক এবং ভক্ষক তাদের কথা বলছি, জনগণের অবস্থাটা কি দাঁড়ায়। এখন আমি উদাহরণটা দেই। আপনার বাসা যদি চুরি, ডাকাতি, খুন বা ধর্ষণ হয়, আপনি থানায় দৌড়ে যান। কিন্তু থানায় যখন দৌড়ে যান নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু থানায় গিয়ে দেখেন একজন ধর্ষক বসে আছে, থানায় গিয়ে দেখেন একজন ডাকাত বসে আছে, থানায় গিয়ে দেখেন একজন খুনি বসে আছে, থানায় গিয়ে দেখেন একজন দেশদ্রোহী বসে আছে, এবং ভালো করে যখন ওই খুনি এবং দেশদ্রোহীর দিকে তাকান, আপনি তাকিয়ে দেখেন এ তো ওয়াকারুজ্জামান। তাইলে কি হলো? রক্ষক তো ভক্ষক। একজন রাবণ, ওয়াকারের মতো একজন রাবণ যখন সেনাপ্রধানের চেয়ারে অধিষ্ঠিত থাকে, একজন খুনি যখন সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান হিসাবে অধিষ্ঠিত থাকে, আমার দেশের জনগণ, আমি এবং আপনি, আমরা কোথায় আছি? আমরা কার কাছে যাব? আমরা বিচারপতির কাছে যাব নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাব? অন্তর্বর্তীকালীন সরকারের দরজায় আমি যখন নক করব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দরজা খুলে দেবে একজন, আমি তাকায় দেখব খুনির এক সহযোগী বসে আছে ওনার দরজায়। আমি যখন খুনির সহযোগী ওই দরজায় বসে আছে প্রধান উপদেষ্টার, দরজা খোলার সাথে সাথে বলবো, হ্যালো মিসেস কবির, সাইদ কবিরের বউ, আব্দুল মাল মোহিতের ভাইগনা বউ, পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভাইগনা বউ, যখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজায় নক করে বলবেন, দৌড়ে যাবেন যে স্যার হয়তো আমাকে বাঁচাবে, দরজাটা খুলে দেবে মোমেনের ভাইগনা বউ, আব্দুল মাল মোহিতের ভাইগনা বউ, রয়ের অপারেটিভ সাইদ কবিরের বউ। আপনি তখন বলবেন আমি আর কোথায় যাব? আমার যাওয়ার রাস্তা কোথায়? আমাকে বাঁচাবে কে? কোনো রাস্তা নাই। হিন্দু সভ্যতায় আপনি জানেন, ভারতীয় সাংবাদিকরা যখন আমাদের বাংলাদেশি মুসলমানদের নাম নেয়, নামের আগে তারা একটা শব্দ যোগ করে, শ্রীমান। আজকের ইচ্ছা করে আমি সেনাপ্রধান মির্জাফরের নামের আগে ওই শব্দটা ব্যবহার করেছি, শ্রীমান ওয়াকার। আজকের আমার টকিং পয়েন্ট হলো, ভিপি নূরকে বলিদানের মধ্য দিয়ে ওয়াকার এনসিপির নেতাদেরকে একটা ভয়ানক হুমকি দিয়েছেন, দেখো আমি কি পারি, দেখো আমি কত বড় কাহুনা। ইউনূস আমার বালও ছিঁড়তে পারে নাই। এটা হলো জেনারেল ওয়াকারের মেসেজ। অর্থাৎ আমি বা আপনি যদি খুনের শিকার হই, শারীরিকভাবে নির্যাতনের শিকার হই, আর আপনি যদি একজন মহিলা হন, আপনি যদি ধর্ষণের শিকার হন, আপনি পুলিশ স্টেশনে যেতে পারবেন না, কারণ ওখানে একজন ধর্ষক বসে আছে। আপনি ক্যান্টনমেন্টে যেতে পারবেন না, ওখানে ওয়াকার বসে আছে। আপনি প্রধান উপদেষ্টার দরবারে যেতে পারবেন না, কারণ ওখানে মিসেস সাইদ কবির বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজা সামলাইয়া। Then where would you go? Do you have a place to go? আপনি কোথায় যাবেন? আপনার কি কোনো যাওয়ার জায়গা আছে কিনা? আমি এগুলো নিয়ে কথা বলবো, জেকব মিল্টন গালি দেয়। আমি এগুলো নিয়ে কথা বলবো, জেকব মিল্টন ভদ্রতা জানে না। আমি এগুলো নিয়ে সমালোচনা করব, জেকব মিল্টন একটা হারামজাদা। কে বলছে? শ্রীমান ওয়াকারুজ্জামান এবং তার তল্পি বাহকরা। দর্শকবৃন্দ, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের কথা বলবো।
আমি কখনো ভদ্রতা দেখাতে চাই না। মানে এটাকে কি বলে, ডেল কার্নেগি, ওয়ান অফ দ্য ফিলসফার, উনি বলেছে ওইখানে ভদ্রতা দেখাও যেখানে ভদ্রতা দেখানোর জায়গা। ডু নট মিসপ্লেস ইউর রেসপেক্ট টু দ্য প্লেস দ্যাট ডোন্ট বিলংস টু। অর্থাৎ সম্মান দেখানোর জায়গা না এমন জায়গায় সম্মান দেখায়ও না। আজকের আলোচনায় আমার সাথে অংশগ্রহণ করবেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক, উনি হয়তো রিটায়ার্ড করেছেন, ডক্টর শওকত আলী। আমার সাথে জয়েন করবেন বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত একজন চিকিৎসক, আমেরিকায় চিকিৎসক, উনি এই মুহূর্তে কাজে আছেন, আপনাদের অত্যন্ত পরিচিত শ্রদ্ধেয় ডক্টর মুজিবুর রহমান মজুমদার। এবং আমার সাথে প্রতি রোববারের মতো আজকেও যোগ দিচ্ছে উই আর দ্য পিপলের ডিরেক্টর অব অপারেশন নিরু নীরা। আসুন আমাদের গেস্টদের সাথে আমরা পরিচিত। প্রথমে স্বাগত জানাবো ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে। আপনার প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আপনি কাজের থেকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি আমাকে সময় দেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব মিল্টন সাহেব, আমাকে সুযোগ করার জন্য আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সহ আলোচক ডক্টর বন্ধু ডক্টর শওকত আলী এবং ছোট বোন নীরাকে সালাম এবং শুভেচ্ছা আপনার দর্শক যারা এখন দেখছেন এবং যারা আগামীতে দেখবেন সবাইকে। ওকে, এরপরে আমি স্বাগত জানাবো আমাদের পরম শ্রদ্ধেয় আমার বড় ভাই, যদিও বলছি যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার এই ব্যাচেলর রাইখে উনি জান্নাতে যাইতে পারবে না, শো এর আগে বলছি। তো শওকত ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। মিল্টন ভাই, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। এ থেকে দেশ জাতি উপকৃত হবে। আপনি একটা ভূমিকা রাখছেন, আমরা অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি এবং দেশের মানুষ করে। আমি নিজে দেখেছি যখন দেশে গিয়েছি, আপনি কিন্তু অনেক জনপ্রিয়। গ্রামগঞ্জের মানুষ আপনাকে, আমি এসেও বলেছি যে আমি প্রায় 3 মাস ছিলাম, আমাদের কথাই কিন্তু কাজ হয়। অনেক লোক অনেক কথাবার্তা বলে, কিন্তু এটি ইফেক্টিভ আমরা বলি। মনে রাখবেন, আপনি আপনার বাপদাদা 14 পুরুষের সম্পদ নিয়ে কথা বলেন না। আপনি আমার সম্পত্তি রক্ষার জন্য বন্ধু হিসেবে, ভাই হিসেবে আপনি কথা বলেন না। আপনি বলেন এই দেশকে ভালোবেসে। এটা আমার দেশের সৌভাগ্য। ডাক্তার মুজিব আছে এখানে, আমার বন্ধুবার, তারই একই কথা। একটা ডাক্তারের মতো পেশা, মহৎ পেশা, সে বাদ রেখে সারা জীবন কিন্তু করে গেছে। আজকে টক শো বলে না, ও তো আমার বন্ধুর সাথী। এবং যে কথাটা বললেন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা 3-4 জন যারা ছিলাম 1981-2-3 দিকে, সে অন্যতম। কিন্তু লোকটাকে কখনো মূল্যায়ন করা হয়নি। নেরা আমার ছোট বোন, অনেক আগে থেকে তার চিনি। সে কিন্তু গিভ আপ করার লোক না। অনেক বদনাম হয়েছে, অনেক কিছু সহ্য করেছে, কিন্তু যে এই দেশের সপক্ষে অনেক কথা বলেছেন, আমি তার জন্য অ্যাপ্রিসিয়েট করি। আমরা আশা করি আমাদের আলোচনা থেকে দেশ উপকৃত হবে। থ্যাংক ইউ ভাই। ওকে, স্বাগত জানাবো নিরু নীরা আপনাকে। আজকের ব্যস্ততম সময়, আমি জানি আপনি, আপনার একটু ঠান্ডা লাগছে, কাশাকাশি করতেছেন, আল্লাহ আপনাকে সুস্থ করুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরু করতে চাচ্ছি ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে দিয়ে। আমি আজকের প্রথমে আপনাদেরকে আমি ভিপি নূরের বর্তমান শারীরিক অবস্থা, আমি তার বর্তমান অবস্থাটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। খুবই ছোট 6 সেকেন্ডের একটা স্ন্যাপ, একটু দেখেন ভিডিওটা। নূরের উপর আক্রমণের তীব্র নিন্দা জানাই এবং নূরের সুস্থতা কামনা করছি। নূরের বর্তমান অবস্থায় এখন একটা কথা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই নূর জাতীয় পার্টির অফিসে তারা যে আন্দোলন করতে গিয়েছিল তার আগে নূর একটা ভাষণ দিয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নূর কথা বলেছে। এখন প্রথম দিকে উনি চারিদিকে, আমি বলবো, নূর শত্রু বানিয়েছে না বানায় নাই, মিত্র বানিয়েছে না বানায় নাই। উনি যেই কয়টা নাম বলছে, যা আমির খসরু মাহমুদকে ইন্ডিয়ান দালাল বানাচ্ছে, মির্জা ফখরুল রে ইন্ডিয়ান দালাল বানাচ্ছে, আব্দুল আউয়াল মিন্টুকে দালাল বানাচ্ছে,
নায়েবে আমির আবু তাহেরকে দালাল বানাচ্ছে, রুমিন ফারহানাকে দালাল বানাচ্ছে। এটা নূরের তো এটা বুঝার ভুল, তাদেরকে দালাল বানাচ্ছে না, যে নামগুলো বলছে এরা ভারতের আসলেই দালাল। এখন এই দালালদের নাম মেনশন করে নূর যদি বলে যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা এই লোকগুলোকে দালাল বানাচ্ছে, এটা কি নূরের রাজনৈতিক অদূরদর্শিতা নাকি নূরও তাদেরই একজন? আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ডক্টর মুজিবুর। ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। কারণ নূরের যদি আপনি চিন্তা করেন ভিপি নূরের রাজনৈতিক জীবন এবং সে যেভাবে তার উত্থান, সেই যে আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে একটা সময় সে সত্যিকার অর্থেই জনগণ ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে, তাদের পালস বুঝে স্বৈর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং একটা পর্যায়ে আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব এখানে, তাদের নাম বলবো না, আমরা কিন্তু এক সময় ফাইন্যান্সিয়ালি নূরকে সাপোর্ট করেছি এখান থেকে এবং ভালোভাবে, কারণ তখন তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ ছিল। আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতো এবং আমার বন্ধু আর কয়েকজন আছে যাদের সাথে যোগাযোগ করতো। এবং আমরা মনে করতাম যে ওই সময় এই আমি বলছি বেশ কয়েক বছর আগের কথা বলছি, ওই সময় নূরই একমাত্র ছিল যে তারা মানে ছাত্রলীগ এবং আওয়ামী গুন্ডা বাহিনীর অত্যাচারের পরেও নানা ধরনের ইস্যু নিয়ে আন্দোলন করেছে এবং একটা আনকম্প্রোমাইজিং একটা ক্যারেক্টার শেপ রিপ্রেজেন্ট করছে ওই সময়। পরবর্তীতে দুটা ঘটনা যার কারণে আমি এবং আমার বন্ধুরা ওকে সাপোর্ট দিইনি। একটা ঘটনা হলো যে আপনি জানেন নিশ্চয়ই মোসাদের কোনো এক এজেন্টের সাথে তার একটা বৈঠক হয়েছিল, যেটা পরবর্তীতে প্রকাশ পেয়ে যায়। সে যদিও প্রথম দিকে ডিনাই করেছে, কিন্তু এটা দেখা যায় যে এটা সত্যতা ছিল। 2 নম্বর হলো এখান থেকে একটা সময় ইউনাইটেড স্টেটের কিছু রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে গিয়েছিল স্টেট ডিপার্টমেন্টে, এবং কোনো একটা রিপ্রেজেন্টেটিভ যার সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ ছিল তার সাথে মিটিং হয়। উইদিন মিনিটসে তার সাথে যেসব কথাবার্তা হয় এটা হাসিনা সরকারের কাছে পৌঁছে যায় এবং আমাকে তখন কোশ্চেন করে যে তোমরা বললে এই লোকটা ভালো, বাট দিস ইজ হোয়াট উই ফাউন্ড আউট। তখন থেকে আমি বুঝে গেছি যে আমি বা আমরা অনেকেই যেটা মনে করতাম নূরকে নিয়ে, আসলে সেই নূর এখান থেকে সরে আসছে। কিসের জন্য সরে আসছে, টাকার লোভে না রাজনৈতিক ক্ষমতার লোভে, আমি সেই জায়গায় যাবো না, এটা ওই ভালো জানে, তবে ইট কুড বি বোথ। তারপর থেকে কিন্তু আমার নূরের প্রতি ওই ধরনের একটা যে রেসপেক্ট ছিল সেটা আমার নাই। এবং এই যে আপনি দেখেন বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা আসলে যদি আপনি নূরের আগের অবস্থান চিন্তা করেন এবং তার যে উত্থান, নূর উড হ্যাভ বিন দ্য লিডার অফ দোজ, কিন্তু সে পারে নাই, কারণ সে ওই জায়গাতে সরে আসছে মানসিকভাবে, রাজনৈতিকভাবে, এবং হয়তোবা একটা পর্যায়ে সে হাসিনা সরকারকে মুখে যাই বলুক, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক রাজনৈতিক দলের মতো সমর্থন যোগায় আসছে। সুতরাং ওই জায়গাটাতে সে তাকে নিতে পারেনি, যে জায়গাটা তার হওয়া উচিত ছিল, যে জায়গাটা সে একসময় ছিল। যার কারণে নূরকে বাদ দিয়েই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করছে তারা কিন্তু একদমই অপরিচিত মুখ, যারা এসে সামনে এসে আজকে তারাই হিরো হয়েছে, তারাই নিরো হয়েছে, নূর হয়নি। ডক্টর মুজিব, আপনি বলছেন ইউএস আমেরিকা থেকে একজন রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে গেছে এবং আপনি তার মাধ্যমে আপনি তাকে রিকোয়েস্ট করেছিলেন নূরের সাথে দেখা হবে, কথা হবে, এবং পরবর্তী সময় আপনি ওই ইউএস রিপ্রেজেন্টেটিভ আপনাকে বলেছে যে তুমি নূরকে যেভাবে রিপ্রেজেন্ট করছো নূর আসলে তা না। এর অর্থ কি, আপনি নূরকে যেভাবে অ্যাঞ্জেল হিসাবে রিপ্রেজেন্ট করছেন, আমি করছি, আমরা যেভাবে করছি, আমেরিকান রিপ্রেজেন্টেটিভ নূরের সাথে কথা বলে বুঝতে পেরেছে that he is not the one the way you and me we describe. আমরা এখান থেকে যেভাবে তাকে বলে দিচ্ছিলাম, আমার কাছে সে খবরটা আসছে কিছুক্ষণের মধ্যেই, মিটিং এ কিছুক্ষণের মধ্যেই থ্রু মাই চ্যানেল, যে নূরের সাথে যা যা কথা হচ্ছে ওখানে 1-to-1, এবং আমি নূরকে তারপর কল করছি। আমি কল করে বলছি, আমি ডাইরেক্ট ওকে বলিনি যে আপনি করছেন, আমি বলছি যে আপনার সাথে যারা মিটিং এ ছিল আমার কাছে নিউজ আসছে যে এই কথাগুলো বাইরে চলে গেছে, ঠিক আছে? নূর নোজ দেন যে আমি তাকে বলছি। তারপর থেকে আমার ওই দিনের পর থেকে আমি কোনো দিন নূরের সাথে যোগাযোগ করি নাই। এনিওয়ে, কারণ আমি ব্যক্তিগতভাবে আমি
মানে আপনারা হয়তো বলবেন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং একটা একটা জিনিস বিশ্বাস করি যে আমি কম্প্রোমাইজ করি না। আচ্ছা, এখন আসেন যে কথাটা আপনি বললেন, যে কারণে আজকে কথাটা আসলো, যে তার প্রতি যে অত্যাচারটা, সে যে কথাগুলো বলছে, এটাতে সে কিছু লোককে সেভ করার চেষ্টা করছে, বা তাকে গুণ গাচ্ছে, বা তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে তারা ভারতের বা রয়ের দালাল না। তারা দালাল কি দালাল না এটা জনগণ জানে, জনগণই দেখবে। তাদের কার্যক্রমে প্রকাশ্য বেশি তারা দালাল কি দালাল না। নূর যেটা করতেছে তার কার্যক্রমে প্রকাশ হচ্ছে সে কি এখন তারপর আমি বলবো যে আমি আইনের শাসনে বিশ্বাসী। আমি নূর যদি খুনও করে থাকে কাউকে, নূরের সেই হিসাবে তার অ্যারেস্ট হয়ে তার হওয়া উচিত, বিচার হওয়া উচিত। কিন্তু কোন একটা জায়গায় যে কোন সামরিক বাহিনীর কেউ যে তাকে আহত করবে, অত্যাচার করবে, মৃত্যুর মুখে ঠেলে দিবে, কারণ ওর হেড ইঞ্জুরি হয়েছে, হেড ইঞ্জুরি সে মারা যেতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আমার মনে হয় এই জিনিসের পিছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সেই জায়গাটা আমি আপনাকে নিয়ে যাবো। আর আমার কাছে মনে হয় আমরা ওইদিকে যাচ্ছি, আমরা ওই জায়গাটা যাব যে তাকে আঘাত করা হয়েছে। কিন্তু আমি এই সাবজেক্টটা কনক্লুড করতে চাচ্ছি। আপনি খুব ভালোভাবে বলেছেন যে 5-7টা নাম নূর মেনশন করছে যে এরা রয়ের দালাল, এরা বাস্তবার্থে রয়ের দালাল, ইন্ডিয়ার হয়ে কাজ করছে, সামনে ভিতরে প্রত্যক্ষ পরোক্ষ সব দিক থেকে রয়ের হয়ে কাজ করছে। আপনার কেন মনে হয় নূর তাদেরকে ডিফেন্ড করতে গেল? এটা কি ডিফেন্ড করতে গেল বিং দা হি জাস্ট ওয়ান্ট টু বি দা মেম্বার অফ বিএনপি, অর সে নিজেও রয়ের একজন? আসলে কোনটা? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনা বা শেখ হাসিনার সাথে যতগুলো লোক ছিল, কারো কি আপনি কোন সার্টিফিকেট দেখছে যে লেখা আছে শেখ হাসিনা যে রয়ের দালাল অ্যাপয়েন্ট করা হয়েছে? না, তাই না? কিন্তু আমরা জানি, কারণ তাদের কাজকর্মে তারা ইন্ডিয়ার রয়ের স্বার্থকে আফল করছে, এবং যেহেতু তারা কাজ করবে এটা করছে, সেই হিসেবে জনগণ পারসেপশন আছে যে তারা রয়ের দালাল বা রয়ের হয়ে কাজ করছে। এখন তারা রয় থেকে বেতন পাক, তাদের কাছে সার্টিফিকেট আছে কিনা আছে, ইট ডাজন্ট ম্যাটার। তাদের কাজে কর্মে, তাদের কথাবার্তায়, তাদের সবকিছুতে প্রকাশ যে তারা আরেকটা বিদেশি শক্তি, যারা বাংলাদেশের শত্রু, যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশের উন্নতি চায় না, এমন একটা শক্তি যারা বাংলাদেশে গ্রাস করতে চায় সর্বতভাবে, তাদেরকে যারা সমর্থন করে, তাদের কাছে সার্টিফিকেট আছে কি না আছে আমার মাথা ব্যথা নাই। জনগণের জানার দরকারও নেই, জনগণ চায়ও না, চায় অ্যাকশন, কাজে। তো যেই ব্যক্তি এই ধরনের স্বার্থান্বেষী মহলকে সাপোর্ট দিবে এবং তাদেরকে প্রোটেক্ট করবে এবং তাদের পক্ষে কথা বলবে, আমি ধরে নিব সে জেনে হোক না জেনে হোক, তার কাছে সার্টিফিকেট থাকুক আর না থাকুক, সে প্রতি মাসে মশারা পাক আর না পাক, আমার কাছে সে ভারতের এজেন্ট, রয়্যাল এজেন্ট বা তার পক্ষে কাজ করতেছে। এখন এটা ক্লিয়ার, এবং এটা হলো প্রত্যেকের ব্যাপারে তাই। আমি যদি এখন এখানে দাঁড়িয়ে ভারতের ভুলগুলোকে না বলে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করি, আপনার এখানেই জনগণ বলবে যে হ্যাঁ, ডাক্তার মুজিবুর নিশ্চয়ই রয়্যাল এজেন্ট। আপনার কি মনে হয় না মুজিব ভাই, আপনি একজন পেশাগতভাবে একজন চিকিৎসক, কিন্তু তার চেয়েও আপনার বড় পরিচয়, আপনি জিয়ার রাজনীতির সাথে প্রথম থেকে জড়িত। আপনার কি মনে হয় না নূর তার সমগ্র রাজনৈতিক ক্যারিয়ারের উপরে একটা রিস্ক নিল এইভাবে, যেই চিহ্নিত রয়ের লোকজনদেরকে সে প্রোটেক্ট করার চেষ্টা করছে? আপনার এটা মনে হয় না? অফকোর্স, মানে আমি সেটা আপনাকে এই জন্য আগে হিস্ট্রিটা দিলাম যে নূর কোত্থেকে আসছে। হ্যাঁ, নূর কিন্তু যখন শুরু করছে গণ অধিকার পরিষদ এবং সে যখন ভিপি হিসাবে আন্দোলনগুলো করছে, তখন কিন্তু সে ওই জায়গাটা ছিল না। জনগণ তাকে বিশ্বাস করতো, ছাত্ররা তার পিছিয়ে ছিল। কিন্তু একটা পর্যায়ে মনে হয় সে বুঝতে পারছে বা সে সামহাও লোভে পড়ে গেছে, যার কারণে সে রয়ের মোসাদের এজেন্টের সাথে যে দেখা করছে। আপনি যে বুঝতে চেষ্টা করেন, সে যদি, আমি বুঝলাম না সে এত বোকা হলো কি করে যে ওর একটা ট্র্যাপে সে পা দিল, এবং তাকে ওই জিনিসটা করাই হয়েছিল তার রাজনীতি ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য, এবং তারপর থেকে কিন্তু তার সে অবস্থান আর নাই বাংলাদেশে। তো এই জিনিসটা যারা বুঝে না একটা রাজনীতিতে এসে যে তাকে ট্র্যাপ করতে পারে, এবং এখন সে নিজে ট্র্যাপ হয়েছে কিনা আমি জানি না, সে হয়তো লোভে পেয়ে গেছে, সে হয়তো একটা পর্যায়ে মনে করছে যে এত কিছু করে কি হবে, আমার পরিচিত হয়ে গেছে, আমি কিছু টাকা পয়সা বানাই, হ্যাঁ, হোয়াটএভার ইট ইজ। তো কিন্তু কথা হলো যে সে যারা তাকে সমর্থন করতো সাধারণ জনগণ, তাদেরকে ধোকা দিচ্ছে। এই ধোকাটা দেওয়াটা তার ঠিক হয়নি। এবং যে কোনো রাজনীতিবিদ, যেমন আপনি জিয়া রহমানের কথা বললেন, জিয়া রহমানের ব্যাপারে আমি খুব পরিষ্কার করে বলি, আমি জিয়া রহমানের রাজনীতি বিশ্বাসী, এখনো বিশ্বাসী, আমি তাকে ভালোবাসি।
জিয়া রহমানকে মারার পিছনে ভারতের ডাইরেক্ট ষড়যন্ত্র ছিল, এবং এই কারণে আমি ডাক্তার মুজিব কোনোদিন ভারতের এবং ভারত আধিপত্যবাদকে মেনে নিব না। বিএনপি মানুষ না মানুক এটা তাদের ব্যাপার, বা জিয়া রহমানের কারণে আমার কাছে আমার মৃত্যু পর্যন্ত আমি ভারতের রয়ের আধিপত্য মেনে নিব না, এবং আমি জিয়া রহমানের মৃত্যু এবং তার সাথে সাথে আরো যাদের এই রয়ের থ্রুতে মৃত্যু হচ্ছে তাদের আমি সবসময় বিচার চাই। আপনি এখানে আমি বলছি যে জিয়া রহমানের বিচার হওয়া উচিত, কারণ আমি জানি যে জিয়া রহমানের বিচার করতে গেলে রয়ের ইনভলভমেন্ট এসে পড়বে। আমি এটাও জানি আপনাকে আপনার 57 পেজের এফআইআর এর কথা আমি আপনাকে বলেছি, সেই জিনিসগুলো আছে এখনো। তারপরে আপনারা জানেন আমাদের পিলখানা হত্যাকাণ্ডতে তারা জড়িত। গত জুলাই আগস্টে যারা পালিয়ে গেছে প্লেনে করে তারা জড়িত। তারা একটা সন্ত্রাসী রাষ্ট্র, এবং আমাদের রাষ্ট্রে নানাভাবে তারা সন্ত্রাস তৈরি করছে, তাদের এজেন্ট দিয়ে, রয়ের এজেন্ট দিয়ে হোক, যে এজেন্ট দিয়ে হোক। আমরা অ্যাড্রেস না করবো, আমরা বারবার এরকম রয়ের এজেন্টের খপ্পরে পড়ে যাবো। ওকে, আমরা আসছি ডক্টর শওকত আলী। আমি আপনার কাছে ডক্টর মুজিবের প্রত্যেকটা লজিক্যাল কথা আপনি শুনেছেন, আমি শুনেছি, নীরা শুনেছে। এখন ডক্টর ভিপি নূর, তাকে সবাই একসময় স্নেহ করত, আদর করত, সম্মান করত, ভালোবাসত। মনে হচ্ছে সে হবে ভবিষ্যতের মুজিব শেখ, ভবিষ্যতের মাওলানা ভাসানী, ভবিষ্যতের শেরে বাংলা, অথবা ভবিষ্যতের বিশাল একজন নেতা হবে সে। এভাবেই কামনা করছে। আপনি চিন্তা করে দেখছেন ডক্টর মুজিবের মতো লোক আমেরিকা থেকে তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে। আমি করছি কি করি না এটা নীরা বলবে, এটা আর আমি বলতে চাই না, এটা নীরার কাছে যাব, কারণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট উই আর দ্য পিপল এর নীরা দেখে, আমি দেখি না। সো এটা নীরা দেখবে। তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, নূরের বর্তমান একটা পজিশন সে যেটা ক্রিয়েট করেছে, সে তার পজিশনটাকে একটু কলঙ্কিত করেছে কয়েকটা কাজ করে। আমি কাজের বলে যাব না, কিন্তু চিহ্নিত ভারতীয় কিছু দালালদেরকে সে এই মুহূর্তে কেন ডিফেন্ড করতে গেল? ডক্টর শওকত আলী কেন গেল? যে মুহূর্তে তার রাজনীতি ভাটার দিকে, যেখানে তার অবস্থানটা অনেকটা বিতর্কিত, সে কেন চিহ্নিত রয়ের অপারেটিভদের ডিফেন্ড করতে গেল? ডক্টর শওকত আলী। জি ভাই, শুনলাম আমাদের ডাক্তার সাহেব সুন্দর বলেছেন, আপনিও ভালো একটা ভিডিও দেখিয়েছেন। এখানে দুটো প্রতিবাদ কিন্তু আমরা একসাথে করছি এবং করব। প্রথম হলো নূরের প্রতি, সে চোরই হোক, তার প্রতি যে অন্যায় আচরণ করেছে, আমাকে রক্ষী বাহিনীর কথা স্মরণ করিয়ে দেয় মুজিব আমলে। এইভাবে অনাচার অত্যাচারের তীব্র নিন্দা আমি করছি। একই সাথে নূরের আশু যে দুরবস্থার ভিতরে বেচারা জীবন মরণ সন্ধিক্ষণে আছে, তার থেকে আল্লাহ তাকে মাফ করুক, এটা আমি দোয়া করব। আমরা চারজন এখানে আছি, আমরা চারজনই কিন্তু তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছি, ইনক্লুডিং মাইসেলফ, এক্সকিউজ মি। তো এখন আমাদের ছোট ভাই হিসেবে আমরা এটা করেছি। অন দি আদার হ্যান্ড, নূর যে বক্তব্য দিয়েছে, যে ভিডিও আপনি দেখিয়েছেন, আমি এটা রিজেক্ট করে দিলাম। তার কোনো অধিকার নেই এই ধরনের কথাবার্তা বলা, যে প্রবাস থেকে ভিডিও করে আমাদের রাজনীতি নাই করবে। বাবা, তুমি নতুন মানুষ, এইভাবে কথা বলা উচিত না। তোমার রাজনীতিকে এই প্রবাস থেকে ভিডিও করেই কিন্তু যে পর্যায়ে নিয়ে আসা হয়েছে, এটা ভিডিওওয়ালারাই করেছে, নাথিং রং। তোমার অধিকার বলার অধিকারের জন্য কিন্তু আজকে চারজন আমরা এখানে রয়েছি। তোমার পরে অন্যায় হয়েছে, তার প্রতিবাদ আমরা করছি। তোমার বক্তব্যকে টিকিয়ে রাখার জন্য আমরা বলছি, যদিও সে বক্তব্য আমাদের বিরুদ্ধে যায়। এটাই তো পলিটিক্সের নিয়ম। আমরা তীব্র নিন্দা করছি। সেনাবাহিনী এবং পুলিশ তাকে যেভাবে মারছে, তার বাড়ির শব্দগুলো আমার কানে বাজছে। এটা কুকুর বিড়াল কেউ মারতে পারে না। এ দেশের কোনো নাগরিকের অধিকার নাই, নূর যতই দালালি করুক না কেন। এবার আপনার সেকেন্ড প্রশ্নে আপনি আসেন। নূর যে কথাটা বললেন, আমাদের ডাক্তার সাহেব আপনি বলেছেন, এবং আপনি এ সময় খুবই ভোকাল ছিলেন। মোসাদ্দেক মেহেদি সাফেদির সাথে কথা বলে জেনে উনি মিডল ইস্ট থেকে যখন ফিরে আসে, এয়ারপোর্ট থেকে কোথায় গিয়েছিল ভাই সাহেব? মিল্টন ভাই, আপনি ভালো করেই জানেন উনি ইন্ডিয়ান এমবেসিতে গিয়েছিলেন, এবং পরস্পর যখনই কোনো রকম আন্দোলন করেন তখন উনি ইন্ডিয়ান এমবেসিতে যায়। ডাক্তার মুজিব ঠিকই বলেছে, আমরা
তাকে 100% সাপোর্ট করেছি যখন সে ভিপি ছিল, যখন সে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। এই সময় বিএনপির কোনো খবর ছিল না, কোনো রাজনীতিবিদরা কথা বলতো না। এবং আমার দুঃখ হয় যে উপমহাদেশে রাজনীতিতে অনেক নাকি জেল খেটে বহু বাহাদুরি দেখায়, যে এত বছর জেল কেটেছে, কিন্তু মায়ের খাওয়ার ব্যাপারে মানে সব সরকারের আমলে নূরের উপরে কিন্তু আর কেউ নাই। বেচারা বেঁচে আছে কি করে, এটা আমাদের বড়। আমরা তারপরও একটা কথা আমরা বলবো, নূর অনেক অন্যায় করেছে, অন্যায় দোষ করেছে। সে একটা কথা বলেছে খুবই কিছুদিন আগে, রুমিন ফারান্না বলেছে ফকিন্নির পুত্রা রাজনীতিতে আসছে। আপনি জানেন আমরা তীব্রভাবে তার এই নষ্ট বক্তব্যের তীব্র নিন্দা করেছি। বাংলাদেশের 60% মানুষ কৃষিভিত্তিক একটা দরিদ্র দেশ থেকে আমরা উঠে আসছি। কে কার বাচ্চা কদ্দূর আমাদের ঘরের সাথে ঘর লাগানো কিন্তু বের করা 1 2 3, এবং আমরা জানি। এই কিছুদিন আগে দেখেন নূর বলল যে ট্যাক্সি ড্রাইভার অমুক, ও কি জানে? ডাক্তার মুজিব জানে ভালো করেই। আমার দেশের একটা সন্তান এদেশে পড়াশোনা করতেছে, ডাক্তারি পরীক্ষার জন্য ট্যাক্সি চালায়, এবং ট্যাক্সি চালিয়ে এখানে এমবি পরীক্ষা দিয়ে ডাক্তারি পরীক্ষা দিয়ে পাস করে একটা ফার্স্ট ক্লাস ডাক্তার হয়। তার একটা পেশা আছে, এটা হালাল পেশা। যার বিরুদ্ধে সেই কথা বলছে, এটা কমপ্লিটলি আই কন্ডেম ইট। হি হ্যাজ নো রাইট। সে যদি জনগণের সাথে রাজনীতি করতে চায়, এই পবিত্র মানুষদের সম্পর্কে, বিদেশি মানুষদের সম্পর্কে তার হুঁশিয়ার। ভাই, এর তো একটা ড্রাইভিং প্রফেশন আছে। নূর ভাই, আপনার কি প্রফেশন আছে? টেল মি। সমস্ত জাতির সামনে আপনাকে বলতে হবে, আপনার পয়সা আমরা দিইনি, আপনার লালন পালন করিনি, জ্যাকব মিল্টন দিইনি। আপনার বাচ্চার দুধ যখন আপনি কিনতে পারেন না, জ্যাকব মিল্টন তার বাড়িতে ফ্যান পর্যন্ত কিনে দিয়েছে। আই নো ইট ফ্রম দি লং টাইম, উই আর হেল্পিং ইউ। এখন তুমি যে উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছ, আমাদের বক্তব্য তুমি বাদ দিতে পারবা? তোমার থেকে বড় বড় পণ্ডিত আসলো। তোমাদের সৌভাগ্য যে জ্যাকব মিল্টন, ডক্টর মুজিবার, এখানে নিউরো আছে, আমরা আছি, যে আমরা দেশকে ভালোবেসে আমরা এখনো বাংলাদেশকে ঠিক প্রথম কাতারের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, দেশপ্রেমিক সিটিজেন হিসেবে কথা বলে। এটা তোমাদের সৌভাগ্য। আমাদের কিছু নেওয়ার আছে? আমরা খালি দিয়েই গেছি। এইবার মাত্র 3 মাস আগে যে আমার যে সম্পদ 2 বিঘা জমি, যার দাম প্রায় 6 কোটি টাকা হবে, নিজে লিখে দিয়েছি আমি একটা প্রাইমারি স্কুলের জন্য। আমার গ্রামের বাচ্চাদের স্কুল ছিল না, আমি দিয়েছি। বাহাদুরি করো না ভাই, এই সমস্ত বাহাদুরি চলে না। বাংলাদেশের পলিটিক্স এগুলো চলবে না। সুতরাং সোজা পথে এসো। আমি আবারও কন্ডেম করি যে সেনাবাহিনীর লোকগুলো, যে পুলিশরা নূরের গায়ে হাত দিয়েছে, এই হাতকে আমাদের কেটে দিতে হবে। তারা যেন দ্বিতীয়বার শেখ মুজিবের মতো বাংলাদেশের রক্ষী বাহিনী এসে, বাংলাদেশ সেনাবাহিনী রক্ষী বাহিনী না ভাই, আমরা মনে করি এখানে সুসন্তান আছে, আমরা ইনস্টিটিউশনকে সাপোর্ট করি। তার অর্থ এ না যে কথাটা আপনি বলছেন, যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে হঠাৎ করে এসে এইভাবে মার আমি কোন ক্রমে আমরা গ্রহণ করব না। ইমিডিয়েটলি বিচার। আমি স্যারের কাছে আবেদন করব, স্যার ওই বিচার, ওই যে তদন্ত এর মধ্যে যাবেন না। আপনার সামনে রয়েছে ভিডিও, আপনি এদেরকে প্রত্যেকেই চেনেন, ধরেন, বন্দি করেন, তারপরে আমরা তদন্ত কমিটি গঠন করব। ওই তদন্ত কমিটির রিপোর্টের জন্য, বিকজ জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড। একটা বছর ধরে আমরা এটা দেখেছি। ওকে ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে ব্যাক করব। নিরুনিরা আপনাকে একটা কথা বলি, ডক্টর মুজিব ভাই এবং ডক্টর শওকত আলী একটা কথা বলছে। নীরা, আপনার মাইক্রোফোনটা বোধহয় অফ, আপনি অন করে নিতে পারেন। আচ্ছা, ওনার একটা কথা বলছে। একটা জিনিস আমি আপনাদেরকে ক্লারিফাই করি, মেহেদী সাফাদি নামের লোকটার সাথে নূর দেখা করছে, এটা সত্য, দেখা করছে। কিন্তু একটা কথা, মেহেদী সাফাদি কোনো মোসাদের এজেন্ট না। মেহেদী সাফাদি হচ্ছে ইসরায়েলি একটা বাটপার, ইসরায়েলি নাগরিক এবং একটা বাটপার। মেহেদী সাফাদিরে আমার চাইতে ভালো বাংলাদেশের কেউ চিনে না। কারেক্ট, ইউ ইন্টারভিউড হিম। ইয়েস, হ্যাঁ। তো রাত্র 3টার সময় আমি হারামজাদারে ওয়াশিংটন ডিসি থেকে গার্ড ধরে আইনে আমি বসাইয়া ইন্টারভিউ করছি। সো এই নূর মোসাদের এজেন্টের সাথে বসছে, এই কথাটা
সর্বৈব মিথ্যা কথা। কিন্তু মেহেদী সাফাদির সাথে দেখা করছে এটা সত্য কথা, ঠিক আছে। কিন্তু শওকত ভাই খুব ট্রিকি একটা কথা বলছে, যেটা সঠিক ইনফরমেশন। কথা ছিল নূর মিডল ইস্ট থেকে ব্যাক করার সাথে সাথে তাকে গ্রেফতার করবে, কিন্তু ভারতীয় হাই কমিশনার ইন্টারভেনশনে, রাষ্ট্রদূত হাই কমিশনার ইন্টারভেনশনে নূরকে গ্রেফতার করা হয় নাই। সে এয়ারপোর্ট থেকে সরাসরি ভারতীয় হাই কমিশনে গেছে। শওকত ভাই কথাটাকে এভাবে বলছে। আপনার কাছে এখন আমার প্রশ্নটা হলো, এই মেহেদী সাফাদিকে আপনি কিন্তু রাত্রে দেখেছেন, যেই রাতে আমরা মেহেদী সাফাদিকে পিক আপ করছিলাম, এবং আপনি কিন্তু চোখে দেখেছেন এই নিউ ইয়র্কে বা আমেরিকায় একটা বাটপাট্টায় বিএনপির নেতা আছে, নাম সাইদ কি জানে জাহিদ এফ সর্দার সাদিক। আমাকে একটু বলেন, এই লাগোডিয়া এয়ারপোর্টে সাফাদি কি করতেছিল? আগে আমাকে এই প্রশ্নটার একটু উত্তর দেন। সাফাদি কি করতেছিল সাদিকে? থ্যাংক ইউ জেকব ভাই। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি জানি কি করেছে, পাস্ট ইজ পাস্ট। আমি আপনাকে বলি, আমি জানি আপনি এই বিএনপির এই সাথে আপনি জড়িত। আপনার চোখের সামনে মেহেদী সাফাদি জাহিদের সর্দার সাদির এই গলার কলার ধরে ঘুষাইতে শুরু করে নাই, জুতা দিয়া পিটায় নাই? হ্যাঁ, আপনি এরকম অনেক কি উঠাই নিয়ে আসছেন অনেক জায়গা থেকে, বাট এটা এখন মানে বলতে চাচ্ছি না সেটা। কিন্তু আমাকে একটু বলেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? জাহিদের সর্দার সাদিরে কলারটা ধইরা ঘুষি মারছে, নাক ফাটানোর থেকে আমি বাঁচায় নিয়ে আসছিলাম জাহিদের সর্দার সাদিরে। এটা সত্য না মিথ্যা? আপনার এই সত্যকে সত্য বলেই আমি এটার কোনো উত্তর দিতে চাচ্ছি না, এটাই ধরে নেন। ওকে, এটার উত্তর তো আমি দিতে পারবো না, হুইচ ইজ ট্রু। ওকে, এখন এবার বলেন তো, আপনার মনে কি কোনো সন্দেহ ছিল এই মেহেদী সাফাদি কোনো মোসাদের এজেন্ট না? না না, সন্দেহ থাকবে কেন? তাকে যেভাবে আপনি ইন্টারোগেশন করেছেন সবই তো পরে তো ছাইরা দেমা তাইন্দাবাসি, আমি এর মধ্যে কিছু নাই সে বলে মানে পার পাইছে, কিন্তু সে ভারতের একটা এজেন্ট। ভারতের এজেন্ট? সে ভারতের একটা এজেন্ট, বাংলাদেশের বিপক্ষে কাজ করার জন্য ভারত তাকে বাংলাদেশে মানে দায়িত্ব দিয়েছে এই কাজ করার জন্য, সেইটা হলো মেহেদী সাফাদি। ওকে, এখন তাইলে আমি আর আপনি কনক্লুড করতে পারি যে মেহেদী সাফাদি কোনো মোসাদের কেউ না, সে ইসরায়েলি একজন নাগরিক, ভারতের রয়্যাল একজন এজেন্ট, এবং আরেকটা কথা, ভারতের বিজেপির একজন শুভাকাঙ্ক্ষী। রাইট, বিজেপির একজন শুভাকাঙ্ক্ষী, সেটা সে। ওকে, এখন এই নূর এই ভারতের দালাল মেহেদী সাফাদির সাথে দেখা করছে। এই নূর ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বিক্রম কি জানি নাম, তারপরে প্রণয় ভার্মা, তারপরে রিভা গাঙ্গুলি, এদের সবার সাথে নূরের হাজার হাজার ছবি আছে মার্কেটে। এখন আপনি আমাকে একটু কথা বলেন তো, নূর বাংলাদেশের রাজনীতি করে, একদিকে নূর ড্রামা করলো যে আমি ভারতীয় হাই কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে চাইতেছি, ভারতীয় হাই কমিশনে সামনে স্লোগানের রাস্তা দিয়া পিছন দিক থেকে সে হাই কমিশনারদের সাথে দেখা করে এবং ওখান থেকে বেনিফিট খায়। ডক্টর মুজিবের কথা আপনি শুনছেন, ডক্টর মুজিব নূরকে পোর্ট্রে করছে আমেরিকান অফিসিয়ালদের কাছে যে নূর একজন দেশপ্রেমিক, নূর ভারতের দালাল না, কিন্তু আমেরিকান রিপ্রেজেন্টেটিভরা নূরের সাথে দেখা করেই টের পাইছে যে ডক্টর মুজিবও যেমন ভুল, আমি জেকব মিল্টনও ভুল, কারণ আমিও চিন্তা করছি মুজিব বাংলাদেশ প্রেমী, ভারত প্রেমী না। তাইলে এখন মুজিবরা যখন ভিপি নূর যখন আমির খসরু মাহমুদরে ডিফেন্ড করে, রুমিন ফারহানাকে ডিফেন্ড করে, আব্দুল্লাহ ওয়াল মিন্টুরে ডিফেন্ড করে, বিএনপির সাউয়ারে ডিফেন্ড করে, আপনার মনে আপনার ব্রেইনে কি আসে? এই নূর কি বাংলাদেশের, নাকি যাদেরকে সে ডিফেন্ড করতে চাইছে সে নিজেও এই দালালদের একজন? আপনার কি মনে হয়?
জেকব ভাই, নূরকে পার্টিকুলারলি কোনো পাত্রে আপনি এই মুহূর্তে ফেলতে পারবেন না, কারণ বাংলাদেশটা একটা হাঙ্গরের মধ্যে চলছে। তো নূর হলো একটা চুনোপুটি, নূর কখনো একটা বিগ ফিশের পেটে ঢুকে বের হয়, কিন্তু নূরের যে পজিশনটা এখন পর্যন্ত নূর তো স্থায়ীভাবে কোথাও স্ট্রাইক করতে পারতেছে না। আর নূরকে এই জন্য ওকে দেখা যাচ্ছে আজকে নূর এখানে, কালকে ওখানে, পরশু ওখানে। এটা মানে ওর যে এক্সপিরিয়েন্স এবং ওর যে রাজনৈতিক ভিউ, যেটা ওর সব ওয়েতে সবার ভিতরে গিয়ে বিষয়টা দেখতেছে। আর দেখার বিষয় যে আমি প্রথমত এই কথাটাই বলবো যে বাংলাদেশটা একটা হাঙ্গরের পেটের ভিতরে আছে, তাই সেখানে নূর তো হাঙ্গরের পেটে, ওকে তো সময় বিশেষ, জায়গা বিশেষ এক একটা মানে রং ধারণ করতে হচ্ছে। আমি এটা নূরের দোষের কিছু মানে বলবো না এখন, কারণ বাংলাদেশে তো রাজনীতি নাই। ওকে নীরা, আপনি যেটা বলছেন আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। মুজিব শেখ যখন রাজনীতি শুরু করে, সে সরোয়ার্দির পাঞ্জাবির কোনা ধইরা রাজনীতি করছে। আমার কথা শুনেন আগে। নূরকে তখন মুজিব শেখকে তখন পরামর্শ দেওয়া হইলো যে তুমি ইন্স্যুরেন্সের দালালি কইরা, পাকিস্তানের দালালি কইরা, অন্যদিকে দালালি কইরা কিছু টাকা পয়সা জোগাড় কইরা লও। যে টাকা পয়সা জোগাড় করার মাধ্যমে 32 নম্বরের বাড়ি বানাইছে মুজিব, ছেলেপাদের লেখাপড়া করাইছে, দুর্নীতি কইরা তার বাবা 8 পাস লুৎফুর রহমান লাল মেয়ারে পিয়ন থেকে সেরেস্তাদার বানাইছে এই মুজিব শেখ। আপনি কি মনে করেন না নূর মুজিবরে কপি করা শুরু করছে, যে নূরও একটু পয়সা পাতি বানায় লোক সবাই দিয়ে? আপনার কি এটা মনে হয় না? হ্যাঁ, সেটা মনে হয়েছে। তবে মুজিব শেখের দেখেন, আপনি যে কথাটা বলছেন এটা তো কোনো মানে এটা একটা মানে ইতিহাস, মানে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট মুজিব শেখের। আচ্ছা, তাইলে মুজিব শেখের এই কথা যখন বলছেন যে এই ভারত, এই মুজিব শেখের নিজ মুখে বলে গেছে যে ভারতকে তোমরা বিশ্বাস করো না, কারণ এই ভারত কিন্তু মুজিবের গায়েও হাত তুলছে। যেদিন হাত তুলছে সেদিন কিন্তু মুজিব বলে গেছে যে ভারত আমাদের বন্ধু না। ওকে নীরা, থামেন, এখানে থামেন। আপনাকে এখন বলি, আপনি কি বলবেন তাইলে মুজিব শেখরে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় তার পাছার মধ্যে লাইটটাই ছিল ভারতীয়রা, নূর কি তাইলে বাংলাদেশে এই লাত্তিটা খাইলো ভারতীয়দের দ্বারা? এটা তো ভারতীয় লাত্তি। 100% আমি সেখানে আসতে চাচ্ছিলাম যে নূরের ভূমিকা, নূর যেই জায়গা থেকে উঠে আসছে, যেভাবে স্ট্রাগল করে আসছে, এবং নূর কিন্তু ওই মানে রাজনৈতিক প্রেক্ষাপটে সে কিন্তু টোকাই না। এটা চিন্তা করলে ভুল হবে। নূরের যেখানে ক্রেডিট নেওয়ার, ক্রেডিট পাওয়ার, সেটা আমাদেরকে দিতে হবে। নূর টোকাই না। আজকে যে নূরের গায়ে যে হাত দেওয়া হয়েছে, কে হাত দিয়েছে? এই ভারত হাত দিয়েছে। এই ভারত যেরকম শেখ মুজিবের গায়ে হাত দিছে, ঠিক নূরের গায়ে এই হাতটা দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে, এবং ভারত যুগে যুগে এই কাজই করবে এবং করে আসছে। এটা ভারতের ডিপ্লোমেসি। নীরা, আপনি অনেকদিন ধরে টক শো করেন, আজকে প্রথম আপনার প্রতি আমার রেসপেক্ট আরো বাইরে গেল। আপনি মুজিবের পাছায় পিটানির লগে যেভাবে নূরেরটা মিলাইয়া দিচ্ছেন, অনেক ধন্যবাদ। খুব ভালো বলছেন, কারেক্ট, ঠিকই আছে, খুব ভালো বলছেন ডক্টর মুজিব। এবার আপনার কাছেই আসবো। নীরা খুব সুন্দরভাবে ডটটা মিলাইয়া দিচ্ছে। মুজিবের পাছায় যেভাবে লাথি লাগাইছে ভারতীয় পুলিশরা, নূরের পাছায়ও ঠিক লাথিটা বাংলাদেশে বসে ভারতীয় লোকজনরা ওয়াকারের মাধ্যমে, কর্নেল রাকিবের মাধ্যমে লাগাইয়া দিছে। এখন আপনাকে আমি এই যে নূরের গায়ে যারা হাত তুলছে, আমি আপনাদেরকে স্পেসিফিক 2-3টা নাম বলি, এরা জড়িত সরাসরি। নূরের ওখানে 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাকিব। লেফটেন্যান্ট কর্নেল রাকিব হলো অ্যাক্টিভ ছাত্রলীগের মেম্বার। আইএসএসবিতে ফেল করার পরেও তাকে পাশ করাইয়া মিলিটারি একাডেমিতে পাঠানো হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাকিব। তার সাথে আরেকজন ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান, সেও ছাত্রলীগের, যুবলীগের মেম্বার। আইএসএসবিতে ফেল করছে, হাসিনা রিকমেন্ডেশনে তাদেরকে আইএসএসবি ক্রস করাইয়া তাদেরকে মিলিটারি একাডেমিতে পাঠানো হয়েছে। এখন এই রাকিব ছিল, বর্তমানে একজন জেনারেল আছে, হাজতে আছে, জেনারেল সালাউদ্দিন মিয়াজি।
সালাউদ্দিন নিয়াজি কিন্তু এখন বাংলাদেশের হাজতে, তারই পার্সোনাল স্টাফ ছিল লেফটেন্যান্ট কর্নেল রাকিব, এবং এই রাকিব নূরের পিঠে লাথি মাইরা বলছে জুলাই বিপ্লব তোর হোগায় ঢুকাইয়া দিব। আমি আপনার কাছে, বাই দ্য ওয়ে, 18 Bengal is the under command unit of 9 infantry division. সাভার ক্যান্টনমেন্টে যে 9ম পদাতিক ডিভিশন আছে, এটার অধীনস্থ একটা ইউনিট 18 ইস্ট বেঙ্গল, এবং ওখানে একজন মুজিব প্রেমী, একজন বঙ্গবন্ধু প্রেমী, একজন আওয়ামী প্রেমী, একজন হাসিনা প্রেমী, একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিল, তার নাম ব্রিগেডিয়ার জেনারেল SM আসাদুল হক। এই ভারতীয় ভণ্ড শুয়োরকে সেনাপ্রধান মীর জাফর কিছুদিন আগে 9ম পদাতিক ডিভিশনের জিওসি বানাইছে। তার নির্দেশে নূরের উপরে এই আক্রমণটা চালানো হয়েছে। এখন আমি আপনার কাছ থেকে এমনি জানতে চাচ্ছি, নীরার কথা ছিল মুজিবরে ভারতীয়রা পিটাইছে, এই পিটানিটা নূরের এইখানে দিয়ে দিছে। মুজিব তার লেসন শিক্ষা গেছে, আগরতলায় পন্দের মধ্যে লাত্তি দেওয়ার পরেই মুজিব বুঝা গেছে যে মালাউনরা মালাউন, এদেরকে বিশ্বাস করা যাবে না। আপনি কি মনে করেন নূর এইটা বুঝছে কিনা? আমি চাচ্ছি এটার উপরে আপনি একটু মন্তব্য করেন। এবং জেনারেল ওয়াকারের আসল উদ্দেশ্য কি? কারণ ওয়াকারের কোনো গ্রহণযোগ্যতা আর্মিতে নাই। এখন কি সে আর্মির পুরা ছাত্রলীগ যুবলীগারদের একত্র করে আর্মিকে জনগণের সামনে পচানোর পায়তারা করতেছে, নূরের উপরে অ্যাটাক করে, নাকি তার অন্য কোনো টার্গেট আছে? ডক্টর মুজিব। থ্যাংক ইউ। এখানে বেশ কয়েকটা কোশ্চেন করা হয়েছে, আমি একটা একটা করে আপনাকে বলি। প্রথমত, নূরের উপরে যেটা করা হয়েছে আমি এটা তীব্র নিন্দা করি। বাংলাদেশে এইভাবে আইন হাতে তুলে একজন সম্মানিত একজন রাজনীতিবিদ, নূরের ব্যাপারে যেটি আমার ফিলিং থাকুক না কেন, তাকে এইভাবে জনসম্মুখে প্রপার চার্জ না করে, বিচার না করে তাকে এইভাবে মারাটা, এটা আমি তীব্র নিন্দা জানি। এটা মার্ডারের সমতুল্য, সে মারা যেতে পারত। 2 নম্বর কথা হলো, যে লোকটা মেরেছে কর্নেল, কি নাম বললেন আপনি? রাকিব। সে সিভিল ড্রেসে ছিল এই সময়। জি। যেহেতু একজন ব্যক্তি সিভিল ড্রেসে ছিল, আর্মি ড্রেসের না, সুতরাং তার কন্ডাক্ট উইল বি লুকড অ্যাট অ্যাজ এ সিভিলিয়ান। এবং সিভিলিয়ান একটা রাজনৈতিক বা কোন একটা লোকের হাতে, বাংলাদেশে একটা লোকের হাতে এইভাবে ইয়ে করছে, আমি জোর দাবি জানাবো তাকে যাতে একজন সিভিলিয়ান হিসাবে তার বিচার করা হয়। কারণ তার, সে আর্মির যত কিছুই হোক না কেন, সে সিভিল ড্রেসে এসে সে এইভাবে সে একজন বাংলাদেশি নাগরিকের উপরে এক আক্রমণ করেছে। এখন কথা হলো যে এর পিছনে কি উদ্দেশ্য খুব ক্লিয়ার। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, তাহলে আপনার হয়তো আরো ক্লিয়ার হবে এটা। প্রথমত একটু ব্যাকগ্রাউন্ডটা, গত 15-16 বছরে আওয়ামী লীগ রকে দিয়ে বাংলাদেশের সমস্ত লেভেলে, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি, সব লেভেলে ভারতীয় এজেন্টদেরকে বসাই দিয়ে গেছে মাল্টিপল লেভেলে, যাতে করে একটা লেভেল পড়ে গেলে আরেকটা লেভেল দাঁড়িয়ে যেতে পারে। এবং সেই কারণে আপনার মনে আছে হাসিনা বলতো যে আমি 2042 সন পর্যন্ত এই দেশে শাসন করব। কারণ তাদের ওই প্ল্যানে 4-5 লেভেলে তারা এভাবে লোক তৈরি করে সাজিয়ে দিয়ে গেছে। যার কারণে এই গত 1 বছরে ইউনিশ সরকার, ওনাদের ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আমি ধরবো, সেটা হলো যে তারা জেনে শুনে এই আওয়ামী, এই স্বৈরাচারের পক্ষের লোক, ভারতের পক্ষের লোকগুলোকে একজনকেও তাদের জায়গা থেকে সরায়নি। যার কারণে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এটা স্বাভাবিকভাবেই ঘটবে, কারণ এইটা রয়ের মাল্টিপল প্ল্যানের অংশ। এটা হাসিনা এবং আওয়ামী লীগের মাল্টিপল প্ল্যানের অংশ। এই অংশের যেহেতু নাড়াচাড়া করা হয় নাই, যেহেতু এদিকে সরানো হয় নাই, এই সরকারকে সেইটার তাপটা, সেইটার যে জিনিসটা হবে, এটা ধরে নিয়ে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং এটা তাদের ব্যর্থতা। তারা এতদিন পর্যন্ত একটা পুলিশ অফিসার 1 বছরে গেছে, নতুন পুলিশ নেয় নাই, আর্মিতে নতুন ইয়ে করে নাই। আর্মির যে হেড, যাকে সবাই জানে যে হাসিনার আত্মীয় এবং সে রয়ের এজেন্ট,
তাকে শেষ যত জায়গায় রাখছে, এবং শুধু তাই না, তার সাথে যত সাঙ্গপাঙ্গ আছে, ভারতের অ্যাপয়েন্টেড লেফটেন্যান্ট জেনারেল এবং প্রমোশন পেয়েছে, তাদের প্রত্যেকে জায়গা মতো রাখা হচ্ছে। কিন্তু আপনি কখনোই আশা করতে পারেন না যে যে জিনিসগুলো আপনারা রাখছেন তার থেকে ভালো কিছু, হঠাৎ করে তারা দেশপ্রেমিক হয়ে যাবে সবাই এবং দেশের জন্য জান দিয়ে দেবে। এটা অবাস্তব চিন্তা। এটা যারা করে তারা একটা, আমি মনে করি যে তারা আইদার তারা ডিমেন্টেড, তারা বুঝে না রাজনীতি, অথবা তারা লস দেয়ার ইন্টেলিজেন্স, মানে তাদের কথাটা আসছে আপনার যেটা কোশ্চেনটা আসছে কেন এটা হচ্ছে, এটা পিছনে কি আছে। আপনার নিশ্চয় মনে আছে জিয়া রহমান মারা যাওয়ার পরে দেশে যে পরিস্থিতি ছিল, আর্মি চেলেও আর্মি দখল শাসনভার নিতে পারে না, জনগণ তখন রাস্তায় ছিল। জনগণ তখন জিয়া রহমানের মৃত্যুতে যে এফেক্টটা দেখাচ্ছে, আর্মির ভিতরে সুপ্ত ইচ্ছা থাকলে তারা ভয় পেয়ে গেছে জনগণের এগেন্সে কিছু করে আর্মি দখল করবে। তার ফলে ইলেকশন হয়ে 7 সে প্রেসিডেন্ট হলো। কিন্তু আর্মি যে খায়েসটা, এরশাদের যে খায়েসটা, এবং এরশাদের সাথে যারা সুবিধাবাদী যে লোক ছিল, তাদের খায়েসটা হলো দেশের শাসনভার হাতে দেওয়া এবং লুটপাট করা। তো তারা কি করলো, তারা একটা সেট আপ করলো। আমি জানি না আপনার মনে আছে, কিন্তু ইন্দু নামে একটা সন্ত্রাসী ছিল, তাকে সেট আপ করছে, এবং এর সাথে যারা জড়িত তখনকার সরকারের মধ্যে কিছু লোক জড়িত, আমি তাদের নাম জেনে আজকে এখানে নাইবা বললাম। সেই ইন্দুকে দিয়ে আপনার আবুল কাশেম তখন ইউথ মিনিস্টার ছিল, তার বাসায় এনে এটুকু পুরো সেট আপ করে তখন জনগণকে দেখাচ্ছে যে এই সরকার এই গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে সাপোর্ট করতেছে, এবং এই সরকার দেশে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে না। এবং সেই সুবাদে এরশাদ বিনা রক্তপাতে একজন ইলেক্টেড সরকারকে সরিয়ে দিয়ে দখল করে, এবং দখল করে 9 বছর স্বৈর শাসক কায়েম করে। এই স্বৈর শাসকের ছত্রছায়াই কিন্তু এই যে গত দিনে যে স্বৈর শাসক তার উত্থান হয়, এই হাসিনার উত্থান কিন্তু এই স্বৈর শাসকের আন্ডারে উত্থানটা হয়, এবং সেটাও রয়ের মাস্টার প্ল্যানের অংশ। এখন যেটা হচ্ছে, এই এই রয়ের এজেন্টরা, এই ভারতের যারা আপনার যারা তাদের এই মনে করে দেশের প্রেমের চেয়ে ভারত প্রেমের মূল, তারাই কিন্তু আজকে এই জিনিসগুলো করে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। তারা জানে জনগণ সামরিক শাসন চায় না, তারা জানে জনগণ ওয়াকারকে চায় না, কিন্তু তারা একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই সরকার ফেল, এই দেশে এখন অরাজকতা চলতেছে, এই দেশে আইন শৃঙ্খলা নাই। কিন্তু দেখেন, এই সবগুলো লোক কিন্তু তাদেরই লোক, পুলিশও তাদের লোক, পুলিশও তাদের লোক, সবাই তারা একসাথে মিলে এগুলো করতেছে। এই জন্য বুঝছি যে ধরেন 9 ডিভিশনের পদাতিক বাহিনীর একজন সিভিল ডিসি মারা, এটা একটা আর্মি কোডের ভায়োলেশন। আপনি যে কোনো একটা সত্যিকারের দেশপ্রেমিক আর্মি অফিসারকে এটা করাতে পারবেন না। সে যেহেতু পার্ট অফ দ্য ষড়যন্ত্র, এবং আই এম প্রিটি শিওর সে হয়তো ভাবতেছে যে ওয়াকার সাহেব যদি যখন আমাদের শাসনভার নিয়ে নিবেন কু করে, তাহলে তার একটা বিরাট প্রমোশন হবে এবং সে উইল গেট আউট সামথিং। সো এই জিনিসটা হলো পুরোপুরি জনগণের বুঝতে হবে এইটার পিছনে বড় ষড়যন্ত্র আছে, জনগণের সজাগ থাকতে হবে। আমরা এই দেশে আর্মি রুল চাই না, কারণ আমরা জানি আর্মির ছত্রছায়ায় কিছুই না, এটা ইন্ডিয়ার রুল হবে, এবং ভারতের এই সম্প্রসারণবাদের চলবে, এবং আওয়ামী লীগ আবার ফিরে আসবে যদি আমরা এই ওয়াকারকে যদি আমরা অ্যালাউ করি টু ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, যেটাকে তারা জাস্টিফাই করবে এই আন্দোলনের মাধ্যমে যে সরকার আসছেন সেই সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমার বিনীত অনুরোধ আপনার থ্রুতে যে জনগণ যাতে রাস্তায় থাকে, আন্দোলন বিপ্লব কিন্তু শেষ হয়নি, বিপ্লবের ধারাবাহিকতা চলতে হবে, এবং বিপ্লব যদি কন্টিনিউ করে, যেইভাবে জিয়া রহমান মারা যাওয়ার পরে সামরিক বাহিনী পারেনি শাসনভার নিতে, একইভাবে আমি বিশ্বাস করি আমরা যে জনগণের যে রাস্তায় থাকি এবং এই মুখোশকে যদি প্রতিদিন উন্মোচন করে দিই যে তারা কি করতে চাচ্ছে, তাহলে এরাও ভয় পাবে যে এরাও অত্যন্ত সম্মানিত জনাব ইউনূস সাহেবকে সরিয়ে, তার সরকারকে সরিয়ে শাসনভার গ্রহণ করার মতো সাহস হবে না। এটা আমাদের জনগণের উপর ডিপেন্ড করে। ডক্টর মুজিব, আপনি যে না, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি আরো 2টা জিনিস। আমি বিপিন নূর তার ভাষণে একটা কথা বলেছে, সে শুধু ভারতীয় তল্পি বাহকদেরই সে চিহ্নিত করে না, প্রোটেক্ট করে না, কিন্তু 2-3টা জিনিস সে ব্যাখ্যা করেছে। এই 2-3টা জিনিসকে আমি চাইলেও ইগনোর করতে পারবো না। সে বলছে বাংলা এডিশন নামে একটা বাক্স খুলছে ঢাকায়,
যার এই বাংলা এডিশন মানে নিউ ইয়র্কে যে অনলাইন অ্যাক্টিভিস্ট আছে একজন ইলিয়াস হোসেন এই বাংলা এডিশন করছে। এই বাংলা এডিশনের বনানী অফিসের মাসিক ভাড়া 3.5 লক্ষ না 4 লক্ষ টাকা, এবং লা মেরিডিয়ান হোটেলে এক রাত্রে সেখানে প্রায় 11 লক্ষ টাকা না 7 লক্ষ টাকা না 5 লক্ষ টাকা বিল দিচ্ছে। নূর বলছে ইলিয়াস হোসেন নিউ ইয়র্কে রিক্সা চালায় বা ট্যাক্সি চালায়, সে কিন্তু রিক্সাওয়ালাদের অপমান করে নাই। ট্যাক্সি যারা চালায় নূর কিন্তু তাদেরকে অপমান করে নাই। নূর বলছে তুমি মিয়া প্রত্যেকটা ভিডিওতে আইসা কও যে আমি নিউ ইয়র্কে কষ্ট কইরা রিক্সা ট্যাক্সি চালাই, তাইলে তুমি বাংলা এডিশনের প্রত্যেক মাসে 4 লক্ষ টাকা ভাড়া তুমি কোথা থেকে দাও? এবং লা মেরিডিয়ানে এক রাতে তুমি কি কইরা 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা খরচ কইরা পার্টি দাও। নূরের এই কথাটা ছিল। নূরের এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই কথাটাকে কি আপনি অ্যাভয়েড করতে পারবেন যে ইলিয়াস হোসেন দুর্নীতির সাথে জড়িত? ইলিয়াস হোসেন সংক্রামক একটা ব্যাধি, একদিকে ইন্ডিয়ান বিরোধী কথাবার্তা বলে, একদিকে সততার কথা বলে, আর একদিকে ভণ্ডামি করে। নূরের কথাটা ছিল এইটা। নূরের এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি নূরের কথাটাই নূরকে দিয়ে বলি। যেমন নূর যখন এক সময় দেশের এবং বিদেশে আমরা যারা ছিলাম, আপনি এখানে আমরা 4 জনই এখানে আছে এবং আমরা 4 জনই বলছি কোনো রকম ভাবে আমরা তাকে আর্থিকভাবে সাহায্য করেছি, এবং আমাদের মতো হাজার হাজার বিদেশে থাকা দেশপ্রেমিক আছে যারা নূরকে ওই সময় মনে করেছিল নূর একটা পারফেক্ট আমাদের আপনার আওয়ামী শাসনের বিরুদ্ধে একটা নেতৃত্ব দিচ্ছে, আমরা সমর্থন দিয়েছি। ইলিয়াস হোসেনকে আমি পার্সোনালি চিনি, অত্যন্ত ঘনিষ্ঠভাবে চিনি আমি। ইলিয়াস হোসেনকে দুটো কথা বলে আগে এখানে যাওয়ার আগে, ইলিয়াস হোসেন একা যে কাজগুলো দেশের জন্য করেছে, নূরের পার্টি এবং নূরের মতো হাজারো এরকম রাজনৈতিক নেতা তা করতে পারেননি। ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, আপনি এবং আপনার মতো আরো যারা বিদেশে বসে যে কাজগুলো সময় দিয়ে যে কাজগুলো করছেন, কোনো পয়সার জন্য করতেছেন, দেশপ্রেমের জন্য করতেছেন, এবং ওরা যে কাজগুলো করছে, বিশেষ করে ইলিয়াস হোসেন গ্রেনেড হামলা থেকে শুরু করে আপনার বিডিআর হত্যা থেকে শুরু করে যতগুলো কাজ সে করছে, যেভাবে সে তুলে ধরছে জিনিসগুলোকে, এটা বাংলাদেশের হিস্ট্রিতে কোনো সাংবাদিক, কোনো রাজনীতিবিদ কেউ এটা করতে পারেনি, এক নম্বর। সুতরাং ওই জায়গাটাকে তাকে সবার উপর আমার রাখতেই হবে। দ্বিতীয়ত, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। সে তাকে যেমন নূরকে যেমন অনেকে সাপোর্ট করে, আমি আপনাকে এটাও বলে দিতে পারি বহু দেশপ্রেমিক আছে যাদের আপনার নাম জানেন না, আমি অনেককে চিনি নিউ জার্সিতে, নানা জায়গাতে আমি নানা জায়গায় মিট করছি ইলিয়াসকে হেল্প করার জন্য একটা সময়। ও কোনোদিন কারোর কাছে 1 টাকা চাইনি। মুজিব ভাই আপনাকে আমার বাসায় 2.5 বছর থাকছে, ভাড়া দেয় নাই, এবং আমার বাসার ফার্নিচার এবং ম্যাট্রেস সহ চলে গেছে। আমি ব্যক্তিগত আমি যেটা বলছি আমি জেনে বলতেছি, আপনি তাকে হেল্প করছেন, এরকম বাংলাদেশের অনেক আছে যারা তাকে হেল্প করে, 1 নম্বর। 2 নম্বর হলো এই যে মেরিডিয়ামে 7 লক্ষ টাকা, 7 লক্ষ মানে $5,000, $6,000। এই যে আপনার বনানীতে 3,000 টাকা, 3 লক্ষ টাকা মানে $1,500 বা $2,000। এটা ইলিয়াসের জন্য যে তাকে যে নিজে থেকে ইনকাম করে দিতে এমন কোনো কথা না। যেটা নূরের যে কথাটা আপনি বলেন, নূর কি চাকরি করে, নূর কিভাবে চলে, আমি কোশ্চেন করি। মুজিব ভাই, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। একটা দুর্নীতি দিয়ে অন্য একটা দুর্নীতিকে আমরা কোশ্চেনও করব না, জাস্টিফাইও করব না। তাইলে আমার কথা হচ্ছে ইলিয়াস হোসেন স্বীকার করুক যে সে বসুন্ধরার কর্মচারী। আমি জানি নিজে বসুন্ধরা শাহ আলম ওই বনানীর ওইটার ভাড়া দেয়, এবং আনভির এবং সানভির তারা একত্র হইয়া এই লা মেরিডিয়ানের বিল দিছে। ইলিয়াস হোসেন বলুক যে আমার ফাইন্যান্সার বসুন্ধরা, তাইলেই তো প্রবলেমটা মিটে গেল। যদি এটা হয়, 1 নম্বর, যদি এটা যেটা আপনি বললেন যদি সত্যি হয়, ইলিয়াস হোসেনের বলা উচিত সত্যি, এবং তাতে সত্য কথা বললে আমি মনে করি না যে ইলিয়াস হোসেনের কাজের কোনো ক্ষতি হবে। তবে এখানে কোশ্চেন আসবে যে বসুন্ধরার শাহ আলমের মতো লোক, তার ছেলে যে খুনি, এদেরকে যদি আমি তার কাছ থেকে আমি 1 কাপ চা খাবো না,
কারণ নীতিগতভাবে সেটা করবো না। হ্যাঁ, আমি আশা করব ইলিয়াস হোসেন যেখানে আজকে নিজেকে নিয়ে আসছে সে এটা করবে না, যদি করে থাকে এটা দুঃখজনক। আপনি কি মুজিব ভাই, আপনি কি এটা জানেন যে ইলিয়াস হোসেন দুনিয়ার ভিডিও বানাইছে, কিন্তু বসুন্ধরার ভূমিদস্যুতা নিয়ে, সানভীর যে এক ইঞ্জিনিয়ারকে মেরে ফেলছে এইটা নিয়ে, আনভীর যে মুনিয়ারে মাইরা ফেলাইছে এইটা নিয়ে, সো ফার অ্যাজ অফ টুডে একটা মন্তব্য করে না, করে নাই বা করবে না আগামীতে আমি জানি না, তবে করবে না। কারণ করবে আরেকটা জিনিস, যেদিন শাহ আলম হাসিনার পাশে দাঁড়ায়া বলছে শুধু ইহজগতে না পরকালেও আমি হাসিনার সাথে থাকতে রাজি আছি, ইলিয়াসের সামনে এই ভিডিওটা দেখানোর পরে বলছে, তো ইলিয়াসকে বলছে যে আপনি কোন মাইয়ার বিয়া কয়বার ভাঙছে আর সে মালদ্বীপে ভ্যাকেশন করছে এই ভিডিও বানান, কিন্তু এইটা নিয়ে বানান না কেন? সে বলছে আমি কোনো কথা কইতে চাই না, এটা কই এসে সরে গেছে। আমি পরিষ্কার বলি যে আমরা নূরকে নিয়ে থাকি প্লিজ। হ্যাঁ সেটাই আমার কথা হলো যে আমি এগ্রি করি। আমি আপনাদের কথাটা আপনি বুঝতে চাইছিলাম মুজিব ভাই, শওকত ভাই এবং নীরা, আপনাদেরকে আমি বলি, নূর যখন যে ৫-৬ জন বিএনপির ভারতীয় দালালকে নিয়ে কথা বলছে, আমরা কিন্তু নূরকে অ্যাটাক করছি, কিন্তু আমি বলতে চাচ্ছি নূর বাংলা এডিশন এবং ইলিয়াসকে নিয়ে যে কথাটা বলছে এই কথাটা জাস্টিফাইড, এটা নূর ভুল বলে নাই। ঠিক আছে, আমি এটা ডিসকাশন করতেছি না, আমি বললাম আপনাকে এই কথাটাই যে নূর যেমন একটা সময় বিদেশ থেকে এবং দেশের ভিতর থেকে অনেকের কাছে সাহায্য পেয়েছে, এবং এখানে আমরা যে 4 জন আছে আমরা নিজেরাই প্রত্যেকে স্বীকার করছি যে আমরা একটা সময় সাহায্য করেছি। একইভাবে আমি বলছি যে ইলিয়াস এবং আরো অনেকেই যারা অ্যাক্টিভিজম করে এবং দেশের জন্য কাজ করে, দেশপ্রেমিক, তাদেরকে এইভাবে অনেক দেশপ্রেমিক নাম জানা যারা আপনার এখানে আসে না তারা অনেকেই হেল্প করছে। সেটা মুজিব ভাই আমি আপনাকে মুজিব ভাই আপনাকে এবং ডক্টর শওকত আলীকে আমি একটু জিজ্ঞাসা করি, আপনি কি মনে করেন যে অনলাইন অ্যাক্টিভিজমের মধ্যে এইখানে বৈশা আমরা যদি ভিডিও বানাই, এডিট করি এবং ওইটা পোস্ট করি, এটা অফকোর্স অ্যাক্টিভিজম, কিন্তু আপনি কি কখনো দেখছেন ইলিয়াস হোসেন, কনক সরোয়ার বা পিনাকি ভট্টাচার্য কোনো একজন ফরাসি রাজনীতিবিদ অথবা পাবলিক অফিসিয়ালকে একটা ইন্টারভিউ করছে? ইলিয়াস হোসেন কি একটা ইন্টারভিউ করছে এখানকার কোন জায়গায়? কনক সরোয়ার কি এদের কাউকে একটা ইন্টারভিউ করছে? এখানকার কংগ্রেসে গিয়ে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার বা পিনাকিকে কখনো দেখছেন কোন জায়গায় গিয়ে সরকারের বিরুদ্ধে একটা ভয়েস তৈরি করেছে? আপনি দেখেছেন কিনা? আচ্ছা আমি একটু বলি, আমি এখানে শওকত ভাই আমি আপনার কাছে আসছি, মুজিব ভাই শেষ করার সাথে শেষ করি। না আমি দেখিনি, এবং ধরেন যে আমি আপনার এখানে আসছি, আমরা অনেকে আসি আপনার এখানে, আমি ওদের কোনো প্রোগ্রামে আমাকে ইনভাইট করেন, আমি যাইনি তখন, শুধু আমি এটা বলতে পারবো না। তবে আমি যখন দেখছি আমি দেখিনি। এখন একটা জিনিস হতে পারে এক একজনের ধারাটা একরকম হতে পারে। ইলিয়াস যে ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে সে এইটা হয়তো করে না, বা করার তার সে দক্ষতা হয়তো নাই। আপনার যে দক্ষতা আছে এই লাইনে এটা তো তার নাই। এক এক লোক একভাবে, সেই তার কাজের ইয়েতে আমি তাকে ইয়ে করতেছি না। বাট আপনি যে কথাটা বলছেন দ্যাট ইজ ট্রু, এরা কেউই করেনি, বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা যেটা করতেছে এটাকে আমি ছোট করে দিই। আমি একমত। ওকে ওকে ডক্টর শওকত আলী, এবার আমি আপনার কাছে আসব। একটা সাবজেক্ট, নূর একটা কথা বলেছে, আমরা যেমন প্রথম কথাটাকে সমালোচনা করছি যে সে ভারতীয় দালালদের সাপোর্ট করছে, কিন্তু সে যখন বাংলা এডিশন, ইলিয়াস হোসেন এবং ওয়ালটনের চাঁদাবাজি এবং শাহ আলম এই সাবজেক্টটা নিয়ে নূর বলছে যে সে ওয়ালটনে গিয়ে বলছে আমাদেরকে যদি চাঁদা না দাও তাইলে তুমি আওয়ামী লীগের দোসর ছিলা, তোমাদের নিয়ে আমরা ভিডিও বানাবো। ইলিয়াস হোসেনের বাংলা এডিশনের লোকজনরা বলছে, কিন্তু ইলিয়াস হোসেন, শাহ আলম, বসুন্ধরা এদেরকে নিয়ে কোনো কথা বলে না। নূর এই পয়েন্টটা বলছে। আমি জানি না নূর কেন বলছে, নূরের সাথে ইলিয়াস হোসেনের ঝগড়া কোথায় এটা আমি জানি না, কিন্তু নূর এই কথাটা বলছে। নূরের এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না এখানে আমি একটা কথা বলি, আমরা তো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে একটা কথা বলছি। নূর একটা ব্যক্তি, বা ইলিয়াস আমার ছোট ভাই,
সব একটা ব্যক্তি, তাদের ভিতরে দ্বন্দ্ব কিভাবে কে কি করছে এটা হয়। তবে পাকিস্তান আমলে আমরা হাই স্কুলে ছিলাম যখন, আমরা ছাত্র ইউনিয়নের রাজনৈতিক দীক্ষা গ্রহণ করে আমরা বলতাম 9 মাসের গদির ফল বলাকা সিনেমা হল। এটা আপনি মনে রাখবেন, এটা কাজে লাগবে। সরাদের আমলে তিনি একজন প্রাদেশিক মন্ত্রী ছিলেন শেখ সাহেব, এবং এই সময় আপনি জানেন নিউ মার্কেট সিনেমা হল বলাকা খুব সুন্দর হল ছিল। আমি নিজেও বহুবার সেখানে গিয়েছি সিনেমা দেখার জন্য। এই হলটা কিন্তু মুজিব তৈরি করেছে, প্রথম ক্রাইম। আপনি ইন্স্যুরেন্স কোম্পানির যে কথা বলছেন ইউসুফ হারুনের, আমরা সব জানি, কিন্তু হলটা উনি করেছিলেন ওই সময় যখন উনি একটু ক্ষমতায় ছিলেন। এই কারণে আমরা বলতাম 9 মাসের গদির ফল বলাকা সিনেমা হল। এই প্রথমবারের মতো আমি আপনাকে বললাম। এখানে যারা রাজনীতি বা এই ধরনের কার্যকলাপ করছে তারা থাকে যতদিন, আজকে শেখ সাহেব চলে গেছে কিন্তু অনেক কিছু করে গেছেন, কিন্তু স্লোগানটা কিন্তু ছোটবেলা আমরা যে দিয়েছি আমরা মনে রাখছি। নূর বা ইলিয়াস বা এরা যারা এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট, জনগণ এটা মনে রাখবে। কিন্তু আমি অন্য লাইনে কথা বলবো, সেটা হচ্ছে নূর যদি আমার শত্রু হয়, আপনার একটা জিনিস মনতে হয়, একটা কথা আছে না, the end justifies the means। নূর জাতীয় পার্টির বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছে আমরা এটাকে জাস্টিফাই মনে করি। একটা বেঈমান মুনাফিক ফাসেক, একটা ফ্যাসিস্টের যে ধরনের চিন্তা ভাবনা ছিল এক্সাক্ট তার দোষর ছিল জিএম কাদের। এবং তিনি ইন্ডিয়া থেকে এসে তিনি বলেছেন যে ইন্ডিয়ার পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। কি আলোচনা, এই মুনাফিককে ওই সময় গ্রেপ্তার কথা করা উচিত ছিল, যেটা আপনিও বলেছেন করা হয়নি। আজকে সেই প্রশ্নটা উঠেছে। নূর অত্যন্ত স্ট্রংলি এই জিনিসটা নিয়েছে। এখন আপনার আলোচনায় আসেন, আপনি বলেছেন যে তারা রয়ের এজেন্ট। আচ্ছা, নূর রয়ের এজেন্ট আর জিএম কাদের এরা কারা আপনার দেখতে হবে। কিন্তু এটা মুজিব একটা ভালো ব্যাখ্যাও দিয়েছেন যে অনেকগুলো গ্রেডিং করে রেখে দেয়, যে ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান। ফার্স্ট গ্রেড বা সেকেন্ড প্ল্যান এ বি সি এর ভিতরে চয়েস। এখন নূর মার খাওয়ার কারণটা হলো যে সে জিএম কাদেরের জাতীয় পার্টি, যে পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে নেক্সট ইলেকশন, যে বডিটা ওয়াকারুজ্জামান চেষ্টা করছে খাওয়ানোর জন্য বিভিন্ন ভাবে, এবং ইউনূস সাহেবের খাওয়ানো হয়ে গেছে। কিন্তু ইউনূস সাহেবরা যারা বর্তমান সরকার আছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক, তারা কিন্তু জাতীয় পার্টির প্রতি দুর্বল। তারা এটা মনে রাখতে হবে, এর ব্যাখ্যা আছে। কিন্তু আজকে আমি এসব ব্যাখ্যার মধ্যে যাব না। যখন জাতীয় পার্টিকে এইভাবে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করাচ্ছে একটা বিরোধী দল, নো ম্যাটার হোয়াট, সেখানে 150 যাই সিট পাই না কেন, এই বাড়া ভাতে এখানে আগুন দিয়েছে নূর এই সময়, এই মুহূর্তে। এইটা রয়ের এজেন্টরা পছন্দ করেনি। তারা ওয়াকারুজ্জামান বা তার সাপোর্টার তাদের দিয়ে এই কাজটা করিয়েছে। কিন্তু নূর কিন্তু একটা ভালো কাজ করেছে, যদিও দুটোই রয়ের এজেন্ট আমরা আপাত দৃষ্টিতে যেটা মনে করছি, বা যাদের পক্ষে উনি কথা বলেছেন এদের ভিতরে অনেকেই রয়ের এজেন্ট আছে, উই অ্যাগ্রিড। এখানে তার যেভাবে মারা হয়েছে, বিশেষ করে আর্মি এবং পুলিশ একসাথে একত্রে সিভিল ড্রেসে, তাকে বলা আছে সিভিল ড্রেসে এ নাকি সাম ওসির প্রাইভেট ড্রাইভার, আমরা জানি না আসলে কি। শওকত ভাই, আমি আপনাকে আমি বলি, দুইজন লোক যারা ওখানে অপারেশনে সরাসরি অংশ নিছে, ওখানকার অপারেশনে অংশ যে নিছে, লেফটেন্যান্ট কর্নেল রাকিব এবং লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান, এরা দুইজনই ছাত্রলীগ যুবলীগের সদস্য, এবং এদেরকে ক্যাপ্টেন থেকে মেজর, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল বানাইয়া ইউনিটের কমান্ডে দিছে সেনাপ্রধান মীর জাফর। এবং ওকে, আর আমাকে একটু শেষ করতে দেন। আসলে এই নূরকে পিটাইয়া ওয়াকার কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছে, আপনি এটার উপরে যদি একটু ফোকাস করেন। ওয়াকার এই পিটানিটা দেওয়ার পরে আপনার এইটা দিয়ে একটা মেসেজ দিচ্ছে, সে এনসিপি কে একটা মেসেজ দিচ্ছে, দেশবাসীকে একটা মেসেজ দিচ্ছে, এনসিপি না ছাত্র জনতাকে একটা মেসেজ দিচ্ছে, ইউনূস সাহেবকে একটা মেসেজ দিচ্ছে, সবাইকে যে মেসেজটা দেওয়া বাংলাদেশকে মেসেজ দিচ্ছে।
ওকে, সারা বাংলাদেশকে দেওয়া হয়েছে। নিরা ইজ কারেক্ট, সারা দেশকে এই মেসেজ দেওয়া হয়েছে। হ্যাঁ, মেসেজটা হচ্ছে এই যে তোমরা যদি আমাদের মতের বিরুদ্ধে বা আমাদের চিন্তাধারার বিরুদ্ধে রাস্তায় নামো, তাহলে এই রাস্তা বিপদ সংকুল তোমাদের সবার জন্য। সুতরাং আমরা আজকের আলোচনায় আমরা এই কথাটা বলবো যে আমাদের জনগণ আমাদের শক্তি সাহসের ভিত্তি, এবং এই জনগণ জেগে গেছে। আর্মি আসুক, যে পর্যায়ে অফিসার আসুক, তাদেরকে এটা জানা উচিত। আমরা আজকে এই শো থেকে এটা বলে দেবো, ভাই ডু নট মুভ ফার্দার, অ্যাপোলজি করতে হবে, এবং যারা করেছে এই কাজগুলো তাদেরকে অবশ্যই ক্ষমা প্রার্থী হবে জনগণের কাছে। এই দেশের মালিক কিন্তু জনগণ। এই জনগণের সপক্ষে আমরা দেশ বিদেশ থেকে আমরা সবসময় কথা বলি এবং আমরা বলেই যাব। ডক্টর শওকত আলী, ডক্টর মুজিব বিচার চাচ্ছে, আপনি বিচার চাচ্ছেন, নীরা বিচার চাচ্ছে, আমি জেকব মিল্টন বিচারের কথা বলছি। আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অথবা তার স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা বর্তমান আইনমন্ত্রী এদের কোনো ক্ষমতা আছে? আমি ভাই এদের কারো ক্ষমতা আছে এই নূরকে পিটানোর পিছনে যারা আছে তাদেরকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত করা? এই ক্ষমতা কি তাদের আছে? যদি এটা না হয়, আমি আপনাকে বলে দিচ্ছি পরিষ্কার, বর্তমান সরকারের পতন ঘটবে। নো মিস্টেক, ডোন্ট মেক এনি মিস্টেক। বর্তমান সরকার এই সমস্ত জিনিসগুলো, আবর্জনাকে তৈরি করার জন্য তারা দায়ী। এই সরকারের পতন হবে, এবং সেনাবাহিনী যদি মিসক্যালকুলেশন করে জনগণকে, মিল্টন আমি আপনাকে পরিষ্কার বলছি, আমি নিজে যে দেখে আসছি, আপনি 71 সালে স্বাধীনতা যুদ্ধে আমি ছিলাম, আমাদের মেয়েরা, আমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, আমাদের মায়েরা, আমাদের গরিব রিক্সা চালক, শ্রমিক, মেহনতি জনতা, এর ভিতরে আওয়ামী লীগের সন্তানও আছে, মিলিটারিদের সন্তান আছে, পুলিশের সন্তানও মারা গেছে, আহত হয়েছে। এই জনতাকে আপনি কিভাবে ঠিক করবেন? আপনি 2-4 লোককে গুলি করবেন, আবার মেরে ফেলবেন, আপনি কোনো রকম হবে না। সুতরাং আর্মির জন্য আমাদের একটা সতর্কবাণী আছে। ভাই, ইনস্টিটিউশনকে আমরা শ্রদ্ধা করি, আমরা এটা বিশ্বাস করি। আমি বারবার বলেছি যে 1 থেকে 122 পর্যন্ত র্যাঙ্কিং অফিসার যারা ভারতীয় দালালি করেছে, শেখ মুজিবের মেয়ে আপনার হাসিনার 5 এটেছে, তাদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে। 1 নম্বর, আজ না হোক কাল পরশু এটা হবেই। দ্বিতীয় হলো যে এই যে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে, নো মিস্টেক। এরা মুনাফিক, বেঈমান, ফাসেক, এরা বিদেশি। তার ভাইও এরশাদ সারা জীবন এটা করে গেছে, ও একই অবস্থায় করছে, তার আমরা বিচার চাই। এবং এইটা একটা সুযোগ যে মানে আমাদের হচ্ছে নূরের রক্তের যে ফয়সালাটা হবে, সেটা হচ্ছে এই পার্টিকে ব্যান করতে হবে। তার কোনো রকম ইলেকশনের ধার ধারে না, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট। তৃতীয় কথা, যদি এসব করতে ব্যর্থ হয়, বর্তমান সরকারের পতন ঘটবে। আমি এক্ষেত্রে একটা অল্টারনেটিভ দিই মিল্টন। আমরা অনেক কথা বলেছি অলরেডি, এটা জাতীয় সরকারের একান্ত প্রয়োজন। স্যার নিজে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলছেন, রেজাল্টে কি? জাতীয় সরকারে ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন টেকনোক্র্যাট গভর্নমেন্ট করেছিলেন, সব পর্যায়ে পরিচিত ভদ্র দেশ এবং বিদেশের দেশপ্রেমিক মানুষদের নিয়ে একটা সরকার গঠন করতে হবে। যদি বর্তমান সরকার না ফেল করে, যদি ফেল করে, আমরা কিন্তু অত্যন্ত প্রচন্ড বিপদের জন্য। গুলি মারেন আপনার নির্বাচন, কিসের নির্বাচন? হবে না। সুতরাং সমস্যার সমাধান আমাদের চাই ইমিডিয়েটলি। ওকে, ডক্টর শওকত আলী, আপনি তো বলটা সেনাপ্রধানের কোর্টের মধ্যে ছুড়ে দিলেন। সেনাপ্রধান মির্জাফর প্ল্যান করতেছে একটা জাতীয় সরকার করবে, আসিফ নজরুল হবে সরকার প্রধান। ভাই 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 বাংলাদেশের এই মুহূর্তে জাতীয় সরকার করা, বাংলাদেশকে পুরোপুরি ভারতের হাতে তুলে দেওয়া, এই মুহূর্তে যেটা দরকার, একটা গণভোট দরকার। ওই গণভোটে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে তারপরে চালাতে পারে না, তবে তার এই মন্ত্রিসভা, তার এই যে এই মন্ত্রিসভা রাখতে পারবে না, এই মন্ত্রিসভা পারবে না। এটাই আমার বক্তব্য আসলে ছিল। ওকে, আমি আপনার কাছে আসছি। নীরা, ডক্টর শওকত আলী জাতীয় সরকারের কথা বলছে, আমি এটা অপোজ করে বলছি যে জাতীয় সরকার হইলে বাংলাদেশ
ওয়াকারের কন্ট্রোলে চলে যাবে এবং ভারতের কন্ট্রোলে যাবে। এই মুহূর্তে দরকার গণভোট। ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টার পুন্ডের মধ্যে লাথি দিয়ে বাইর করে দিবে, নতুন কইরা সে করবে। এবং আরেকটা দরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজার সামনে যে বেডিরে বসায় রাখছে ওই বেডিরেও সরাইতে হবে, ওই বেডিরেও ওখানে রাখা যাবে। তাইলে রয়সা বাংলার ভিতরে ঢুকবে। আমি এটার উপরে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ জেকব ভাই, আপনারা এতক্ষণ অনেক কথা বলছেন, আমি শুনছি। এই তা এখন যেটা আপনি বললেন সেটার মানে কনক্লুশনে আসে যে আমাদের গোটা বাংলাদেশটাই তো চালাচ্ছে গোটা বাংলাদেশেই তো ভরে আছে। এই ভারত চাচ্ছে আপনার পারিবারিক তন্ত্র রাজনীতি চাচ্ছে ভারতের জন্য এই দুইটা ফ্যামিলি থাকলেই চলবে। কিন্তু মাঝখান থেকে যখন দেখলো যে না এই দুই ফ্যামিলিকে ব্যালেন্স করা সম্ভব হচ্ছে না, সে কি করলো, এই যে থার্ড আপনার এই যে ছাগলের 3 নম্বর বাচ্চাকে নিয়ে আসছে। এখন জিএম কাদের হয়েছে ছাগলের 3 নম্বর বাচ্চা। যখন দেখলো যে না বিএনপির মধ্যে একটা গ্রুপ আসছে, আরেকটা গ্রুপ নিউট্রাল আছে, তাদেরকে আনা সম্ভব হবে না, তখনই তারা এই গুটিটা চাললো, এই ছাগলের 3 নম্বর বাচ্চা নিয়ে আসছে। আর আজকে দেখেন নূরের প্রতি এই হামলা আজকে নতুন না, একবার না, দুইবার না, তিনবার না, গুণে শেষ করা যাবে না নূরের অত্যাচারের কথা। নূর যেভাবে অত্যাচারিত হয়ে আজকে এই পজিশনে এসে দাঁড়িয়েছে। আজকে দেখেন তো গোটা বাংলাদেশটাকেই রান করতেছে, কিন্তু এই নূরকে প্রেডিক্ট করতে পারছে না, প্রেডিকশনে তারা ভুল করছে, লাইনে নিয়ে আসতে পারছে না। একটা জিনিস আপনি দেখেন, ওকে প্রেডিক্ট করে একটা বলে, কিন্তু নূর পিছলে যখনই দেখে অন্যদিকে ওর মাথাটা বের হয়ে যাচ্ছে তখনই কিন্তু ওর ঘাটটা চেপে ধরে, এবং ও প্রতিবার এই শিকারগুলো হচ্ছে একটা মাত্র কারণ, ওর প্রেডিকশনে ওরা ভুল করে ফেলে। তাই আমি নূরকে 100% ক্রেডিট দেব, সে বাংলাদেশি প্যাট্রিয়ট, সে বাংলাদেশকে ভালোবাসে, এটা আমি বলবো। এখানে যে যত কথাই বলুক না কেন, আজকে আপনি মিডিয়া জগৎ নিয়ে নূরকে যে কথা বলেন, নূর ওখানে একে প্রোটেক্ট করলো, ওকে প্রোটেক্ট করলো, এটা হলো পলিটিক্স। এক একজনের ধারা এক এক রকম, এক এক ভাবে চলবে। এখানে আমি নূরের কোনো কিছু দোষের কিছু দেখি না। এখানে হলো গোটা বাংলাদেশ আমাদেরকে রান করছে তো সেখান থেকে আপনি কি আশা করেন, কোন দিকে যাবেন? ওরও তো যান বাঁচাতে হবে। নীরা একটু থামেন। আপনি বলতে চাচ্ছেন মুজিব শেখ যেভাবে ইন্ডিয়াকে ব্যালেন্স কইরা রাজনীতিতে ধীরে ধীরে নিজেকে আগাইছে, আপনি কি বলতে চাচ্ছেন নূরও তার পলিটিক্যাল ট্যাকটিক্সে এইভাবে আগাইতেছে? 100%। আপনি কারণ এটা তো নূর যখন মিডল ইস্ট থেকে যখন বাংলাদেশে গেছে তখনই তো এই কথাটা বলেছি যে না নূরের আইডিওলজিতে সে চলছে, সে যেটা করছে সেটা তার হইতে সে ঠিক করছে। আর এটা হলো এক একজনের পলিটিক্যাল অ্যাম্বিশন এক এক রকম হতে পারে, এক একজনের পলিটিক্যাল ধারা এক এক রকম হবে। এর অর্থ আপনাকে আমি ফলো করবো, আমাকে একজন ফলো করবে, সব যে এক হাড়িতে চলবে সেটা না। নূর কোথা থেকে উঠে আসছে ওই সাবজেক্টটা আপনার দেখতে হবে। আজকে ভিপি হয়ে কিন্তু সব পলিটিশিয়ানরা এখানে আসেনি। গত 54 বছরে ভিপি দিয়ে যারা হয়েছে তাদের চরিত্র কিন্তু আমরা দেখেছি, আজকে নূরকে একা দেখিনি। সেই ভিপি জিএস দের সাথে যদি আজকে নূরকে কম্পেয়ার করেন, আমি নূরকে 100% ক্রেডিট দেব। নূর হলো বাংলাদেশের সৈনিক। বাংলাদেশি নূরের গায়ে হাত তোলে নেই, এই ভারত নূরের গায়ে হাত তুলেছে, নূরকে হত্যা করতে চাইছে। কেন? নূরকে কোনো অবস্থাতে তারা দাবিয়ে রাখতে পারবে না। নূর আজকে এক কথা, কালকে এক কথা, পরশু এক কথা। নূরকে নিজেকেও তো ঠিক রাখতে হবে, নিজেকে তো বাঁচিয়ে নূরকে সামনে এগিয়ে যেতে হবে। ওকে, আমি একটু অ্যাড করি, 1 সেকেন্ড একটু অ্যাড করি। হ্যাঁ বলেন। আপনার কথা যেটা বলেছেন যে নূর কার পন্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। শেখ সাহেব পাকিস্তান আমলে আওয়ামী লীগ তো আপনি জানেন কেউ করতো না, তখনকার মুসলিম লীগের আমলই ছিল, আমরা ছোট। তো উনি ফাইন্যান্সিয়ালি আওয়ামী লীগকে কোনো রকম সচল করতে পারছিলেন না। তো তখন তারা আওয়ামী লীগের লোকেরা তাকে ধরে বলল যে এরকম অবস্থা, আমরা তো কিছুই করতে পারছি না। তখন উনি বলেছিলেন একটা ঐতিহাসিক কথা যে আমি যদি লন্ডন যেতে পারতাম, তাহলে যদি পারি তাহলে এই তোমাদের এই দুর্ভোগ থাকবে না। তার কারণ
লন্ডন আওয়ামী লীগ বলে একটা সংগঠন ছিল, অত্যন্ত পাকিস্তান বিরোধী আওয়ামী লীগ পন্থী, এবং অধিকাংশ লোক এরা সিলেটি ছিল, দ্যাট ইজ কারেক্ট, অন্য জেলার লোক ছিল। উনি লন্ডন থেকে টাকা আনতেন সব সময়। ইউসুফ আবদুল্লাহ হারুন বা অন্য গ্রুপ, জেকে খান গ্রুপ, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, ওনার পার্সোনাল যে স্পিড বোট ছিল, একে খান গ্রুপের স্পিড বোট ছিলেন, উনি চালাতেন। তো এই সুযোগ সুবিধা কিন্তু তারা নিতেন। এক্সেপ্ট মানানা ভাসানী জীবনে কখনো এই ধরনের কিছু করেননি। পলিসি দিক দিয়ে ইউ আর রাইট, এরা যারা নতুন রাজনীতি করছে, আপনি এনসিপি লিডারদেরও দেখেন, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করি। ওকে, আমি ডক্টর মুজিব, আমরা আমাদের সময় শেষ ধাপে। আপনি নীরার মন্তব্যটা শুনেছেন, আমি আপনার মুখের দিকে আমি দেখে বুঝেছি আপনি নীরার এটাকে ডিসএগ্রি করেছেন। আমি সশ্রদ্ধ চিত্তে আপনাকে আমি বলবো যে নূরের এই অবস্থানটাকে বা নীরার এই পজিশনটাকে বা শকত ভাইয়ের এই পজিশনটাকে আপনি কিভাবে দেখেন, এবং আপনার এই আলোচনার মধ্যেই আপনি দেখেন আজকের আলোচনাটাকে আমরা যদি কনক্লুড করতে পারি। ধন্যবাদ। আমি ইউজুয়ালি নীরে কোনো জিনিস ডিসএগ্রি করি না ইউজুয়ালি, কিন্তু আজকে বাধ্য হচ্ছি এখানে একটু ডিসএগ্রি করতে। প্রথমত দেখেন, যারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিচ্ছে, যারা এই গত স্বাধীনতার যে বিপ্লব হয়ে গেল জুলাই আগস্টে যারা জীবন দিচ্ছে, তারা কিন্তু জীবনটা দেয় নাই ভারতের আধিপত্যবাদের জন্য। তারা জীবনে তারা দেশপ্রেমিক, তারা অকাতরে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশে যদি আমরা একটা মানে এটা শুধু নীরুর ব্যাপারে বলবো না, আমি দেখছি এটা অনেক বাংলাদেশে বলে আর কি কথাগুলো, যে কি করবো আমরা বাংলাদেশ, আমাদের ইন্ডিয়ার সাথে ব্যালেন্স করে চলতে হবে, ওর সাথে ব্যালেন্স করে। সুতরাং আমি একটু রয়্যাল এজেন্ট পেলাম, আমার সুবিধাটা কোথায়? আমার প্রশ্ন হলো এখানে যে আমরা যতদিন পর্যন্ত 100% দেশপ্রেমিক হতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের দেশে দালালে ভর্তি থাকবে।